অ্যাক্ট সেদিন কলকাতার আকাশটা এমন ছিল যেন কেউ সারাদিনের আলোটাকে মুছে দিয়ে তার জায়গায় একটা ধূসর ক্লান্ত চাদর বিছিয়ে রেখেছে। মাঝে মাঝে মেঘ গর্জে উঠছিল, কিন্তু বৃষ্টি আসছিল না। বাতাসে ভাসছিল ধুলো, ডিজেলের ঝাঁঝ, আর দিনের শেষে ক্লান্ত শহরের দমবন্ধ গরম। রাস্তার মোড়গুলোতে মানুষ ছুটছিল আগের মতোই, কেউ বাস ধরতে, কেউ দোকান গুটাতে, কেউ বাড়ি ফিরতে। কিন্তু এই ব্যস্ততার ভেতরেও একটা অদ্ভুত অস্বস্তি ছিল। মনে হচ্ছিল শহরটা যেন কিছু একটা টের পাচ্ছে, কোনো বিপদ, কোনো কান্না, কোনো এমন সত্য যেটা আজ রাতেই ফেটে বেরোবে। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা 7টার কাছাকাছি। লালবাজার সংলগ্ন ব্যস্ত থানাটার ভেতরে সেই চিরচেনা বিশৃঙ্খলা, ফাইলের স্তূপ, ডিউটি টেবিলের উপর ছড়ানো ডায়েরি, ফ্যানের কাঁপা কাঁপা শব্দ, পাশের ঘরে টাইপরাইটারের খটখট, কনস্টেবলদের কর্কশ গলা, আর মানুষের অভিযোগের চেয়ে যেন বিরক্তিটাই এখানে বেশি বড়। ঠিক তখনই থানার দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক মেয়ে। কিন্তু তাকে দেখে বয়স বোঝা যাচ্ছিল না, কারণ কষ্ট মানুষকে সবসময় তার আসল বয়সের চেয়ে বড় দেখায়। তার গায়ে মলিন সুতির কামিজ, কামিজের কিনারা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, চুল আলুথালু, পায়ে প্রায় ক্ষয়ে যাওয়া স্যান্ডেল, চোখের নিচে ঘুমহীনতার কালো ছাপ। আর মুখ জুড়ে এমন এক আতঙ্ক যেন সে এই শহরের সব দরজায় কড়া নেড়ে শেষ দরজাটা এসে দাঁড়িয়েছে। তার নাম মায়া। তার ডান হাতে শক্ত করে ধরা ছিল একটা ছোট্ট গোলাপি খেলনা ঘড়ি, প্লাস্টিকের, সস্তা, রং উঠে গেছে। তবু ওটা সে এমনভাবে ধরেছিল যেন এটাই তার সাহস, এটাই তার বেঁচে থাকার শেষ ভরসা। ওটা তার ছোট বোন তিতলির। আজ দুপুরে তিতলি পানি আনতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। মায়া ডিউটি অফিসারের টেবিলের সামনে যেয়ে দাঁড়ালো। ওপাশে বসে থাকা কনস্টেবল গণেশ একটা পুরনো মগে চা খাচ্ছিল। আমার ছোট বোনটা হারাইছে স্যারও। দুপুরে টিউবওয়েলে গেছিল, এখনো ফেরে নাই। আমি সবখানে খুঁজছি স্যার। পাশে বসে থাকা হাবিলদার রবি তাস নাড়তে নাড়তে হেসে উঠল। এইসব কেস আবার রাতেই করতে হয় নাকি? বস্তির মাইয়ারা তো একটু বড় হইলেই হাওয়া হয়। কাল সকালে আইসো, এখন ঝামেলা করো না। তার চোখে তখন শুধু ভয় না, হতাশার সঙ্গে মিশে গেছে মরিয়া সাহস। এইসব সিনেমার গল্প বাইরে গিয়া কইও। দেখতেছো না আমরা ব্যস্ত। স্যার, আমি পায়ে ধরি। একটা জিডি করেন। ও বাচ্চা মানুষ। বাচ্চা মানুষটার এইসব কথা অনেক শুনছি। কাল সকালে নিজেই ফেরত আসবে, তখন আবার কইবা ভুল হইছে স্যার। না স্যার, আমি বুঝতেছি। বেশি কথা বলবি না, আর নাটক করলে লকআপে ভইরা রাখমু। এই কথাটা শুনেই মায়ার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। ও বুঝে গেল গরিব মানুষের কান্না এই জায়গায় অভিযোগ না, বিরক্তি। তাদের ভয় এখানে কাগজে লেখা শব্দে পরিণত হওয়ার আগেই অপমান হয়ে মরে যায়। তার চোখে জল এসে গেল, হাঁটু কেঁপে উঠল। সে টেবিলের পাশে হাত রেখে কোনো মতে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল আর 1 সেকেন্ড পরই পড়ে যাবে। ঠিক তখনই থানার ভেতরের বিশেষ কক্ষের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন একজন লম্বা, স্থির চোখ, শক্তপিঠ অফিসার, ইউনিফর্ম নিখত, চলাফেরায় কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু তার মধ্যে এমন এক অদৃশ্য ক্ষমতা আছে যেটা দেখলে আশেপাশে সবাই নিজে থেকেই সোজা হয়ে দাঁড়ায়। তিনি এসিপি রুদ্রনীল সেন। 52 এই থানায়, এমনকি পুরো ডিপার্টমেন্টে তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, কারণ তিনি শুধু কঠোর নন, অন্যায় দেখলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। রুদ্রনীল ধীরে সামনে এসে দাঁড়ালেন। প্রথমে তাকালেন মায়ার দিকে, তারপর গণেশ আর রবির দিকে। একজন সাধারণ নাগরিক সাহায্য চাইতে এসেছে, তার সঙ্গে এই আচরণ কেন? না স্যার,
আমি আসলে চুপ। কিন্তু তাতেই পুরো ঘরে এমন নীরবতা নেমে এলো যেন সবার শ্বাসও থেমে গেছে। রুদ্রনীল এবার মায়ার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে মায়া প্রথমবারের মতো অপমান না, আশ্রয় দেখল। ভেতরে এসো, বসো, সব শুরু থেকে বলো। এসির ঠান্ডা ঘরে ঢুকে মায়া যেন প্রথমবার একটু জোরে নিঃশ্বাস নিল। পানি খাও, তারপর বলো। মায়া পানি খেলো, কিন্তু তার হাত থেকে গোলাপি খেলনা ঘড়িটা নামালো না। তোমার বোনের নাম? তিতলি। ছবি আছে? মায়া ওড়নার ভাঁজ থেকে খুব যত্ন করে একটা পুরনো ছবি বের করলো। বয়স? 10। ছবিটা খুব স্পষ্ট না, তবু সেখানে দুই বোনের হাসি ধরা আছে। রুদ্রনীল ছবিটা হাতে নিলেন। প্রথম কয়েক সেকেন্ড তিনি স্থির ছিলেন। তারপর তার চোখের মণি হঠাৎ সংকুচিত হয়ে এলো, মুখের রং বদলে গেল, শ্বাস আটকে গেল যেন। কারণ ছবির ছোট্ট মেয়েটার চোখ, ঠোঁটের কোণ, মুখের রেখা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে সেই মেয়েটার সঙ্গে, যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। একটা পুরনো রাত তার মাথার ভেতর হঠাৎ জেগে উঠল, একটা ছুটে চলা ট্রেন। তোমাদের বাবার নাম কি ছিল? সালেম আনসারি। সালেম আনসারি নামটা তিনি ভুলতে পারেননি। 20 বছর আগে রুদ্রনীল যখন মাত্র 12 বছরের ছেলে, তখন তার পরিবার কলকাতা থেকে দিল্লিগামী এক রাতের ট্রেনে যাচ্ছিল। সেই ট্রেন যাত্রায় তাদের সঙ্গে ছিলেন বাবার বিশ্বস্ত নিরাপত্তা কর্মী সালেম আনসারি। কিন্তু মাঝরাতে অন্ধকার রেল লাইনের উপর হঠাৎ সেই ট্রেনের একটি নির্দিষ্ট কামরা ভয়াবহভাবে লাইনচ্যুত হয়। সরকারি রিপোর্ট বলেছিল যান্ত্রিক ত্রুটি, মিডিয়া বলেছিল দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। তার ছোট বোনের দেহ আর কখনো পাওয়া যায়নি। সালেম আনসারিও নিখোঁজ হয়েছিলেন। রুদ্রনীল আবার মায়ের দিকে তাকালেন। রুদ্রনীল, তোমার ছোটবেলার কিছু মনে আছে? মায়া: খুব বেশি না স্যার। খুব বেশি না স্যার, ছোট থাকতে স্বপ্নে দেখি অনেক মানুষ দৌড়ায়, লোহার শব্দ, কারো চিৎকার। এই সময় মায়া হাতের খেলনা ঘড়িটা টেবিলে রাখতে যেয়ে অন্যমনস্কভাবে হাতার অংশটা ওপরে তুলে ফেলল। রুদ্রনীলের চোখ গিয়ে আটকালো তার ডান কবজির ভেতরের দিকে, একটা ছোট্ট অর্ধচন্দ্রাকৃতি জন্মদাগ। তিনি ধীরে নিজের শার্টের হাতা গুটিয়ে নিজের বাঁ কবজিটা দেখালেন। সেখানে একই জায়গায় একই রকম অর্ধচন্দ্রের মতো জন্মদাগ। মায়া স্তব্ধ। এটাই আমার বোনের হাতেও ঠিক এই রকম জন্মদাগ ছিল। এর মধ্যেই রুদ্রনীলের ব্যক্তিগত ফোনে একটা ভিডিও এলো। ভিডিওটা খুলতেই মায়া মুখ চেপে ধরল। ভিডিওর শেষে কাপা কাপা ফ্রেমে পেছনে দেখা গেল মোর্চে ধরা লোহার লিভার, ভাঙা সিগন্যাল লাইট আর দূরে পুরনো রেল লাইনের ছায়া। ভিডিওর শেষে কাঁপা কাঁপা ফ্রেমে পেছনে দেখা গেল মোর্চে ধরা লোহার লিভার, ভাঙা সিগন্যাল লাইট আর দূরে পুরনো রেল লাইনের ছায়া। তারপর শোনা গেল এক ভারী বিকৃত যান্ত্রিক গলা, বিকৃত কণ্ঠ। স্বাগতম রুদ্রনীল সেন। যে যাত্রা 20 বছর আগে থেমে গিয়েছিল, আজ সেটা আবার শুরু হলো। যাকে মৃত ভেবেছিলে সে বেঁচে আছে, আর যাকে বাঁচাতে চাইছ তার সময় শেষ হয়ে আসছে। ভিডিও কেটে গেল। মায়া কাঁপতে কাঁপতে বলল, স্যার, ওরে বাঁচান প্লিজ। রুদ্রনীল তখনই বুঝে গেলেন এটা সাধারণ অপহরণ না, এটা পরিকল্পিত শিকার ধরার খেলা। তিনি ওয়্যারলেস তুলে নির্দেশ দিলেন, গত 6 ঘন্টার সব সিসিটিভি ফুটেজ চাই। কালো গাড়ি ট্র্যাক করতে হবে। রেলইয়ার্ড, পুরনো গুদাম, সিগন্যাল কেবিন সব চেক। অপারেশনের খবর বাইরে লিক হবে না। তারপর মায়ার দিকে তাকিয়ে বললেন, সম্ভবত তোর বাবার নাম, এই ছবি আর এই জন্মদাগ সব মিলিয়ে তুই কেবল তিতলির আপা না, তুই হয়তো আমার অতীতের একটা হারিয়ে যাওয়া অংশ।
মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে শুধু বলল, আমার যাই হই, আগে তিতলিরে বাঁচান। রুদ্রনীল জানতেন এখনই যদি শুধু শহর খুঁজতে বেরোন তাহলে হয়তো দেরি হয়ে যাবে, কারণ তিতলিকে যে নিয়ে গেছে সে একটা বাচ্চাকে চুরি করেনি, সে ২০ বছর পুরনো ফাইলের দরজা খুলেছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন। আগে মায়াদের ঘরে যাব। মায়ার বস্তি শহরের প্রান্তে, টিনের চাল, কাদামাখা সরু পথ, অন্ধকার গলি। মায়া সোজা নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা ছোট, একটা কাঠের খাট, এক কোণে স্টোভ, দেয়ালে ঝোলানো একটা পুরনো ব্যাগ, আর খাটের নিচে ঠ্যাস দেওয়া একটা মরচে ধরা লোহার ট্রাঙ্ক। মায়া হাঁটু গেড়ে ট্রাঙ্কটা বের করল। বাবা মরার আগে কইছিল, যদি কোনোদিন কেউ ট্রেনের ওই রাতটার কথা জিজ্ঞেস করে, এই জিনিস ভালো মানুষের হাতে দিস। ট্রাঙ্ক খুলে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি, ট্রেনের ছেঁড়া টিকিটের অংশ, খবরের কাগজে ছাপা দুর্ঘটনার কাটিং, একটা ছেঁড়া পারিবারিক ছবির অর্ধেক, ব্যাংকের লকার নম্বর আর একটা ছোট মরচে ধরা চাবি। রুদ্রনীল ডায়েরির পাতা খুললেন। সালিম আনসারির কাঁপা হাতের লেখা। আমি মেয়েটারে বাঁচাইছিলাম। ট্রেন দুর্ঘটনা আছিল না, সিগন্যাল বদলাইয়া কাপলার ঢিলা কইরা কামড়া আলাদা কইরা মাইরা ফালাইছে। নাম বদলাইতে হইছে। মায়ার ঠোঁট শুকিয়ে গেল। তাহলে বাবা এতদিন তোরে লুকায় রাখছিল, মারা যাওয়ার জন্য নয়, বাঁচার জন্য। বিশেষ অনুমতিতে তারা ব্যাংকের নাইট লকারে পৌঁছাল। লকার খুলে পাওয়া গেল কিছু নথির কপি, একটা অডিও ক্যাসেট, রুদ্রনীলার বাবার সই করা কাগজ, আরেক টুকরো পারিবারিক ছবি। ছবির ২ টুকরো জুড়ে যেতেই মায়া হাউ মাউ করে কেঁদে ফেলল, কারণ ছবিতে ছিল তার ছোটবেলার মুখ, রুদ্রনীলের ছোটবেলার মুখ, আর তাদের বাবা মা। রুদ্রনীলের গলা আটকে গেল। তুই তুই মায়া ধপ করে বসে পড়ল। তাহলে আমি আপনার বোন? রুদ্রনীল কিছু বললেন না, চোখের জলই উত্তর হয়ে উঠল। কিন্তু সেই মুহূর্তেই মায়ার মনে পড়ল তিতলির কথা। তাহলে তিতলি? ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, মায়ারে আমি নিজের মেয়ের মতো মানুষ করছি। তিতলি আমার রক্তের সন্তান, কিন্তু এই দুইজনরে কখনো আলাদা কইর না, একজনে আরেকজনের জান। মায়া কেঁদে কেঁদে বলল, ও রক্তে না হইলেও আমার বোন, ওরে ছাড়া আমি নাই। ঠিক তখনই ওয়্যারলেসে আওয়াজ এলো। কন্ট্রোল রুম, স্যার, কালো গাড়িটাকে রাজারহাটের পুরনো রেলইয়ার্ডের কাছে ট্রেস করা গেছে। একটা পরিত্যক্ত সিগন্যাল কন্ট্রোল কেবিনের সামনে শেষ দেখা গেছে। রুদ্রনীলের চোখ কঠিন হয়ে গেল। এলাকা ঘিরে ফেল, কেউ ভেতরে যাবে না, আমার সিগন্যালের অপেক্ষা করবে। মায়া উঠে দাঁড়াল। আমি যামু না। আমি আর বোন, আমি পিছে থাকমু না। অবশেষে রুদ্রনীল বললেন, গাড়িতে থাকবি, আমার কথা ছাড়া এক পা নামবি না। রাত তখন প্রায় ৩টে। রাজারহাটের পুরনো রেলইয়ার্ড কুয়াশায় আধডোবা। মোর্চে ধরা লাইন, ভাঙা সিগন্যাল পোস্ট, উল্টে পড়ে থাকা বগি, ঝুলে থাকা তার, সব মিলিয়ে জায়গাটা যেন এক মৃত যন্ত্রের কবরস্থান। দূরে একটা ছোট্ট ইমারত, পরিত্যক্ত সিগন্যাল কন্ট্রোল কেবিন। রুদ্রনীল, নন্দিতা আর ২জন অফিসার নিঃশব্দে কেবিনের দিকে এগোলেন। হঠাৎ একটা নীলচে আলো জ্বলে উঠল। কেবিনের মাঝখানে একটা চেয়ারে বাঁধা তিতলিকে। তার ঠিক ওপরে ঝুলছে একটা বিশাল লোহার সিগন্যাল আর্ম। মোটরের সাহায্যে সেটাকে ধীরে ধীরে নিচে নামানো হচ্ছে। স্পিকারে বিকৃত কণ্ঠ, এক পাও এগোবে না রুদ্রনীল সেন। রুদ্রনীল থেমে গেলেন। আমি এখানে, যা বলার আমাকে বলো, বাচ্চাটাকে ছেড়ে দাও। ওপরের স্ক্রিনে একটা ছায়ামূর্তি সামনে এলো, মুখ ঢাকা, হাতে রিমোট ডিভাইস। তুই এখনও আগের মতোই আবেগী। ২০ বছর আগেও পরিবার বাঁচাতে গেছিলি, আজও যাচ্ছিস। তুই কে? ওপরের স্ক্রিনে ভেসে উঠল পুরনো ছবি, ট্রেনের কামরা, খবরের হেডলাইন, রুদ্রনীলের বাবার ছবি, ফাইল। তোর বাবা যেটা লুকিয়ে গেছিল, আমি সেটা ফেরত চাই। রুদ্রনীল, ফাইল আমার কাছে আছে, মেয়েটাকে ছেড়ে দে। মিথ্যে। মূল সূত্র ছিল ওই রাতের সাক্ষীদের কাছে। একজন মরছে, একজনকে আমি খুঁজে পাইনি, আজ পেলাম। এই বলে ছায়ামূর্তিটা মুখোশ খুলে ফেলল। রুদ্রনীলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি
প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, রুদ্রনীলের এক সময়কার মেন্টর, বিক্রম চৌধুরী। স্যার, আপনি? বিক্রম ঠান্ডা হেসে উঠল। হ্যাঁ, আমি। আর আজ তুই জানবি তোর জীবনের প্রতিটা ছিন্ন ভিন্ন মুহূর্তের পেছনে কে ছিল। তোর ট্রেনটা? হ্যাঁ, ট্রেন দুর্ঘটনা হয়নি, করানো হয়েছিল। তোর বাবা এমন কিছু কাগজ নিয়ে যাচ্ছিল যেটা বেরোলে আমার সব শেষ। তাই কামরা আলাদা করা হয়েছিল, সিগন্যাল বদলানো হয়েছিল, আর তারপর ইতিহাস লিখে দেওয়া হয়েছিল দুর্ঘটনা বলে। রুদ্রনীলের চোয়াল শক্ত হয়ে উঠল। শুধু একটা ভুল হয়েছিল, সালেম আনসারি তোর বোনটাকে নিয়ে পালিয়ে গেছিল। তিতলির মাথার ওপর লোহার সিগন্যালটা আরও একটু নিচে নেমে এলো। সে কেঁদে উঠল। আপা! এই ডাকটা শুনেই পেছনের ভাঙা দরজা দিয়ে মায়া ভিতরে ঢুকে পড়ল। আমার বোনরে ছাড়েন! মায়া, আমি কি বলছিলাম? বিক্রম ধীরে হাসল। দেখলি, রক্ত নিজের রাস্তা চিনিই আসে। কেবিনের ভেতর তখন সময় আর মৃত্যুর মধ্যে দৌড় চলছে। তিতলির মাথার ওপর ঝুলে থাকা লোহার সিগন্যাল আমটা ধীরে ধীরে নিচে নামছে, প্রতি সেকেন্ডে সামান্য একটু করে, কিন্তু সেই সামান্যই মৃত্যুর জন্য যথেষ্ট। বিক্রম রিমোটটা হাতে ঘুরিয়ে বলল, বিক্রম নীল, তোর কাছে সময় খুব কম। ফাইলের আসল লোকেশন দিবি, না হলে এই মেয়েটা আর একটা দুর্ঘটনা হয়ে যাবে। ফাইল কোথায় আছে সেটা জানলে তুমি এখনো বেঁচে থাকতে না। বিক্রমের ঠোঁট বেঁকে গেল। অভিনয় করিস না, তোর বাবার মতোই তুইও সব কিছুর ব্যাকআপ রাখিস। মায়া কাঁদতে কাঁদতে তিতলির দিকে তাকাল। তিতলি শীতল ভয়ে কাঁপছে। আপা, বাঁচাও! রুদ্রনীল বুঝতে পারছিলেন সরাসরি কিছু করলে সেন্সর সক্রিয় হতে পারে। নন্দিতা ধীরে ধীরে বৈদ্যুতিক কনসোলের দিকে সরে গেছে। মেন লাইন কেটে দিলে মোটর কয়েক সেকেন্ডের জন্য থামতে পারে। রুদ্রনীল ইচ্ছে করে কথাবার্তা টেনে নিলেন। আচ্ছা, একটা কথা বলুন, আমাকে এতদিন কাছে রেখে শেখালেন, গাইড করলেন কেন? বিক্রম হেসে উঠল। কারণ শত্রুকে দূরে রাখলে তার শক্তি জানা যায় না, কাছে রাখলে তার মাথার ভেতর ঢোকা যায়। আমি তোর বেড়ে ওঠা দেখেছি। ভাবছিলাম তোর মধ্যে বাবার মতো নীতিবোধ আসবে না, কিন্তু রক্ত তো রক্তই। এই সময় মায়া ধীরে নিজের হাতে ধরা গোলাপি খেলনা ঘড়িটার দিকে তাকাল। রুদ্রনীল খুব সূক্ষ্মভাবে তার দিকে একবার চোখ ফেরালেন। এই ঘড়িটা শুধু খেলনা না, তার ভেতরে ছিল ছোট্ট এক সিগন্যাল জ্যামার মডিউল। বিক্রম আবার রিমোটে চাপ দিল। শেষবার জিজ্ঞেস করছি, ফাইল কোথায়? তোমার নাগালের বাইরে। ঠিক সেই মুহূর্তে মায়া খেলনা ঘড়িটার বোতাম চাপল। ইলেকট্রনিক ঝাঁকুনির মতো শব্দ। পুরো মোটর 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। রিমোটের সিগন্যাল কেটে গেল। বিক্রম অবাক হয়ে তাকাল। নন্দিতা, এখন! গুলির শব্দ। স্পার্ক। নন্দিতা কনসোলে গুলি করল। মেইন পাওয়ারে স্পার্ক উঠল। পুরো কেবিন অন্ধকার হয়ে গেল। মোটর থেমে গেল। সেন্সর রিবুটে গেল। রুদ্রনীল আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বজ্র গতিতে ক্যাটওয়াকে ঝাঁপিয়ে পড়লেন বিক্রমের ওপর। দুজনের ধস্তাধস্তিতে লোহার রেলিং কেঁপে উঠল। রিমোট নিচে পড়ে ভেঙে গেল। হারামজাদা, এটা তোর জন্য না, এটা আমার বাবা মায়ের জন্য। একটা ঘুষি, আরেকটা। কিন্তু বিক্রম শেষ চালটা চালল। সে কোমর থেকে একটা ছোট্ট বিস্ফোরক ডিভাইস বের করে মেঝেতে ছুঁড়ে মারল। বিপ বিপ বিপ। নন্দিতা, স্যার, বিস্ফোরক! 3 সেকেন্ড। নিচে তখনও তিতলি বাঁধা। মায়া তার দিকে দৌড়াতে যাবে। পিছনে। একদিকে বিক্রম, অন্যদিকে তিতলি, আর মায়া যে এগোলে নিজেও মরবে। রুদ্রনীল এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি নিচে লাফ দিলেন। ভাঙা লোহার রড তুলে তিতলির বাঁধন কেটে দিলেন। মায়া ততক্ষণে কাছে চলে এসেছে। বিপ বিপ, আরও দ্রুত। 2 সেকেন্ড। রুদ্রনীল তিতলিকে টেনে মায়ার দিকে ঠেলে দিলেন। নিচু হয়ে পড়ো। তারপর নিজের শরীর দিয়ে দুজনকে পুরোপুরি ঢেকে দিলেন। ভয়ঙ্কর বিস্ফোরণ। পুরো কেবিন কেঁপে উঠল। লোহার টুকরো উড়ে গেল। কাঁচ, ধুলো আর ধোঁয়া একসঙ্গে 4 পাশ ভরে দিল। ধোঁয়া ধীরে সরতে শুরু করল। মায়া প্রথমে তিতলির মুখে হাত দিল। শ্বাস আছে। তারপর সে দেখল রুদ্রনীল তাদের ওপর ঝুঁকে পড়ে আছেন। তার পিঠে, কাঁধে, বাহুতে অসংখ্য স্প্লিন্টারের আঘাত। ইউনিফর্ম ছিঁড়ে রক্ত চুইয়ে পড়ছে। দাদা, চোখ খোলো।
কাছেই পড়ে আছে বিক্রম। বিস্ফোরণের ধাক্কায় লোহার বিমে মাথা ঠুকে সে অচেতন। রুদ্রনীল ধীরে চোখ খুললেন। তার ঠোঁট শুষ্ক, কিন্তু প্রথম প্রশ্নটা নিজের জন্য না। রুদ্রনীল ফিসফিসিয়ে বললেন, তিতলি ঠিক আছে? এই কথাটা শুনেই তিতলি হাউ মাউ করে কেঁদে উঠল। ভাইয়া, তুমি যাইও না। ২০ বছর আগে ট্রেনের অন্ধকারে সে হারিয়েছিল নিজের পরিবারকে। আজ সেই একই ভাগ্যের সামনে দাঁড়িয়ে রুদ্রনীল সেন নিজের শরীর দিয়ে আবার একটা পরিবারকে রক্ষা করল। সাইরেনের শব্দেই শেষ হয়েছিল রেল ইয়ার্ডের রাতটা। হাসপাতালে পৌঁছে রুদ্রনীলকে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নেওয়া হল। করিডোরে বসে রইল মায়া আর তিতলি। নন্দিকা চুপচাপ একটা খাম দিল। লকারের কাগজের সঙ্গে এটা ছিল সম্ভবত সালেম আনসারি সাহেবের শেষ লেখা। মায়া কাঁপা হাতে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, মায়া, তুই আমার মাইয়া। এই কথাটা মিথ্যা নয়। রক্তে না হলেও মনে প্রাণে দায়ে তুই আমার মাইয়া। ওই ট্রেনের রাতে আমি তোরে বাঁচাইছিলাম, কারণ যাদের হাত ওই দুর্ঘটনার পিছে আছিল তারা জানলে তোরেও মেরে ফেলত। তিতলি আমার রক্তের সন্তান, কিন্তু তোদের দুজনকে আমি কখনো আলাদা করে দেখি নাই। যদি কোনোদিন রুদ্রনীল তোদের খুঁজে পায়, তোদের আলাদা করিস না। চিঠি পড়তে পড়তে মায়া মুখ চেপে কাঁদতে লাগল। এই পর্যন্তই। ভোরের দিকে অপারেশন থিয়েটারের লাল আলো নিভল। ডাক্তার বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে। তিনি এখন বিপদমুক্ত। মায়া ভেঙে পড়ল। তিতলি তাকে জড়িয়ে ধরল। সকাল 10টার দিকে রুদ্রনীলের জ্ঞান ফিরল। তিনি চোখ খুলতেই দেখলেন 2 জোড়া চোখ তাকে দেখছে, একটা মায়ার, একটা তিতলির। তিতলি বলল, ভাইয়া, তুমি মরো নাই তো? রুদ্রনীলের ঠোঁটে মৃদু হাসি ফুটল। মায়া ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়াল। তার কাপা হাতটা রুদ্রনীলের হাতে রাখল। এই সময় দুজনের কবজির হাতা একটু সরে গেল। 2টো অর্ধচন্দ্রাকৃতি জন্মদাগ পাশাপাশি দেখা গেল। মায়া কেঁদে উঠল। মায়া দাদা! এই একটা শব্দে 20 বছরের দূরত্ব ভেঙে গেল। রুদ্রনীল বললেন, আমি ভাবতাম আমি একা, কিন্তু আমি একা না। তিতলি অবাক হয়ে বলল, আপা, এনলে আমারও ভাইয়া? মায়া কেঁদে হেসে মাথা নাড়ল। মায়া বলল, হ্যাঁ, তোরও ভাইয়া। তিতলি বলল, তাহলে তুমি আমাগো ছাড়বা না তো? রুদ্রনীল তার মাথায় হাত রাখলেন। রুদ্রনীল বললেন, না, এইবার আর না। এরপর লকারের নথি, অডিও ক্যাসেট, সালেম আনসারির ডায়েরি, সিগন্যাল ম্যানিপুলেশনের প্রমাণ, সব মিলিয়ে 20 বছর আগের দুর্ঘটনা মামলা নতুন করে খোলা হল। প্রমাণ পাওয়া গেল বিক্রম একা ছিল না। তার সঙ্গে জড়িত ছিল আরও বড় বড় নাম। অনেক মুখোশ পড়ে গেল। কিন্তু রুদ্রনীলের কাছে সবচেয়ে বড় জয় ছিল অন্য জায়গায়। সে শুধু একজন অপরাধীকে নামায়নি, সে তার হারানো পরিবারকে ফিরিয়ে পেয়েছে। কয়েক মাস পরে কলকাতার উপকণ্ঠে রুদ্রনীলের নতুন বাড়ি, সামনে ছোট্ট বাগান। তিতলি বাগানে দৌড়াচ্ছে, তার হাতে আবার একটা গোলাপি খেলনা ঘড়ি। মায়া পড়াশুনো আবার শুরু করেছে, সে ডাক্তার হতে চায়। রুদ্রনীল বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার স্ত্রী ঈশিতা এসে পাশে দাঁড়াল। ঈশিতা বলল, কি ভাবছ? রুদ্রনীল নিচে তাকালেন। মায়া আর তিতলি তাকে ডাকছে। তিনি মৃদু হেসে বললেন, আমি ভাবছি ন্যায় বিচার আসলে কি? ঈশিতা বলল, কি? রুদ্রনীল বললেন, আমরা ভাবি অপরাধীকে ধরা, মামলা করা, শাস্তি দেওয়াই ন্যায় বিচার। কিন্তু কখনো কখনো সবচেয়ে বড় ন্যায় বিচার হল যাদের জীবন লাইনচ্যুত করে দেওয়া হয়েছিল তাদের আবার নিজের ঠিকানায় ফিরিয়ে দেওয়া। 20 বছর আগে একটা ট্রেন তাদের পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। একটা ষড়যন্ত্র তাদের জীবনের লাইন বদলে দিয়েছিল। কিন্তু সত্য, ত্যাগ আর ভালোবাসা সেটা আবার তাদের একই লাইনে ফিরিয়ে আনল। দাগ রয়ে গেল, স্মৃতি রয়ে গেল, কান্নাও রয়ে গেল, কিন্তু সেই কান্না আর শুধু হারানোর না, ফিরে পাওয়ারও। আর শহরের সব কোলাহলের ওপরে রুদ্রনীল সেনের হৃদয়ে সেদিন প্রথমবার সত্যিকারের শান্তি নেমে এল।